আপনি কি কখনো পুরীর রথযাত্রায় গেছেন? পুরীর রথ না হলেও কলকাতার পাড়ায় পাড়ায় যে ছোট ছোট রথ বের হয় সেটা তো আমরা অনেকেই দেখেছি। রাস্তার দুধারে ভিড়, জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খ, ঢাক, প্রসাদ আর সেই দড়ি টানার উত্তেজনা। বাংলার মানুষের কাছে এই দৃশ্য কিন্তু নতুন নয়। কিন্তু ভাবুন তো, যাকে ঘিরে প্রতি বছর এত ভক্তি, এত উৎসব, এত জনসমুদ্র, সেই জগন্নাথ দেবকে আমরা আসলে কতটা চিনি? আমি শুধু পুজোর কথা বলছি না, আমি বলছি পুরীর সেই মন্দিরের কথা, যার সামনে দাঁড়ালে মনে হয় ইতিহাস, বিশ্বাস আর রহস্য যেন একই দরজার ভিতরে ঢুকে আছে। ওড়িশার পুরীতে দাঁড়িয়ে আছে শ্রী জগন্নাথ মন্দির, প্রায় 214 ফুট উঁচু, প্রায় একটা 45 তলা বাড়ির সমান। শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষ সেখানে গেছেন। কেউ গেছেন ভক্তি নিয়ে, কেউ গেছেন তাদের প্রার্থনা নিয়ে, কেউ গেছেন একবার শুধু জগন্নাথ দেবকে চোখের সামনে দেখতে। কারণ এই মন্দিরকে ঘিরে বহু অদ্ভুত বিশ্বাস আছে। বলা হয় এই মন্দিরের কোনো ছায়া পড়ে না দিনের যে কোনো সময়ে, যে কোনো দিক থেকে। এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না। এই মন্দিরে ঢুকলে সমুদ্রের শব্দ যেন বদলে যায়। আর জগন্নাথ মন্দিরের রান্নাঘর নিয়ে এমন কথা আছে, যেখানে রান্নাঘরে নিচের আগুনে উপরের হাঁড়ি আগে সেদ্ধ হয়। কিন্তু এই সব রহস্যের থেকেও বড় রহস্য লুকিয়ে আছে মন্দিরের ভেতরে। সেখানে এমন কিছু আছে যেটা হাতে নিলে মনে হয় জীবন্ত কিছু ধরেছি, কিন্তু সেটা আসলে কি তা আজও কেউ জানে না। রহস্য। বিজ্ঞানীরা এসেছেন, গবেষকরা এসেছেন, ঐতিহাসিকরা এসেছেন, সবাই ফিরে গেছে শুধু প্রশ্ন নিয়ে। চলুন আজকের পর্বে দেখা যাক পুরীর জগন্নাথের রহস্যগুলোর মধ্যে কোনটা ইতিহাস, কোনটা লোকবিশ্বাস, আর কোনটা আজও উত্তরহীন প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আসুন শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের 4 ধামের একটি। বদ্রীনাথ উত্তরে, দ্বারকা পশ্চিমে, রামেশ্বরম দক্ষিণে, আর পূর্বে আছে আমাদের পুরী। মন্দিরটা তৈরি হয়েছিল 1200 শতাব্দীতে পূর্বগঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন দেবের হাতে। সময়টা ছিল 1112 খ্রিস্টাব্দের আশেপাশে, মানে আজ থেকে প্রায় 900 বছরেরও বেশি আগে। তখন কোনো ক্রেন ছিল না, কোনো মডার্ন মেশিনারি বা টেকনোলজি ছিল না, তবু তৈরি হয়েছে 2014 ফুটের এই বিশাল কাঠামো। কলিঙ্গ স্থাপত্যের এই মন্দির আজও দাঁড়িয়ে আছে অটল। কিন্তু এই মন্দিরের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এটা শুধু ইতিহাসের জায়গা না, এটা এমন একটা জায়গা যেখানে সাধারণ নিয়মগুলো কাজ করে না। বুঝতে পারছেন? সাধারণ নিয়ম মানে পদার্থবিজ্ঞানের নিয়ম, ভূগোলের নিয়ম, রান্নার নিয়ম, সব কটা ফেল। মানে এটা একটা আনএক্সপ্লেইনড মিস্ট্রি। আসুন প্রথম রহস্যটি দেখা যাক। আলো পড়লে ছায়া হয়, এটা আমরা স্কুলে পড়েছি। এটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেসিক জিনিস। কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের কোনো ছায়া নেই। সকালে না, দুপুরে না, বিকেলে না, কোনো দিক থেকে না। 214 ফুট উঁচু একটা কাঠামো, আর তার কোনো ছায়া নেই। যারা পুরীতে গেছেন নিজে দেখেছেন। বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন এটা হয়তো মন্দিরের বিশেষ স্থাপত্যের কারণে। মন্দিরের চূড়ার ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে ছায়া ভেতরেই পড়ে, কিন্তু এই ব্যাখ্যাটা কেউ এখনো প্রমাণ করতে পারেনি। আর যদি এটা স্থাপত্যের কারণে হয়, তাহলে প্রশ্নটা অন্যদিকে সরে যায়। 900 বছর আগে কোনো টেকনোলজি ছাড়া কিভাবে এই নকশা তৈরি করা হয়েছিল এত ডিটেলড, এত বুদ্ধি করে? এটার কোনো উত্তর এখনো নেই। কিন্তু ছায়ার রহস্যটা শুধু তো শুরু। এরপর যা আসছে সেটা আরো অদ্ভুত। মন্দিরের একদম চূড়োয় 214 ফুট উপরে একটা পতাকা ওড়ে প্রতিদিন, আর প্রতিদিন সেই পতাকা বদলানো হয়। একজন পুরোহিত প্রতিদিন খালি হাতে সেই 214 ফুট উপরে চড়েন, কোনো দড়ি ছাড়া, কোনো ক্লাইম্বিং গিয়ার ছাড়া, খালি হাতে। ভেবে দেখুন। আর এই ট্রেডিশন চলছে 1800 বছর ধরে, একটানা, একদিনও বাদ যায়নি। কারণ বলা আছে যে যেদিন পতাকা বদলানো হবে না, সেদিন মন্দির প্রায় 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। এটা কোনো ছোট কথা নয়, 18 বছর। তো সেই জন্য প্রতিদিন এই পতাকা পাল্টানো হয়। কিন্তু এই পতাকার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো অন্য জায়গায়। এখানে একটা অদ্ভুত বিশ্বাস আছে।
আমরা জানি হাওয়া যেদিকে যায় পতাকাও সাধারণত সেদিকেই ওড়ে, ন্যাচারাল ব্যাপার, তাই না? কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের এই পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে, সবসময়। বিজ্ঞানীরা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আপনারা কতজন এই পতাকার কথা আগে জানতেন অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু পতাকার রহস্য যদি অবাক করে থাকে, তাহলে এই পরের আকাশের রহস্যটা শুনুন। ভাবুন তো, আপনি যে কোনো মন্দিরে গেছেন, মন্দিরের চূড়োয় পাখি বসে আছে, ঘুঘু ডাকছে, চিল উড়ছে, এটা খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু জগন্নাথ মন্দিরের উপরে কোনো পাখি নেই, একটাও না। মন্দিরের আশেপাশে পাখি আছে, মন্দিরের সামনে পাখি আছে, কিন্তু মন্দিরের ঠিক উপরে দেখবেন কোনো পাখি নেই, কেউ যায় না। সরকার এটাকে নো ফ্লাই জোন করে ঘোষণা করেছে, সেটা বোঝা যায় মন্দির প্রোটেক্ট করতে। কিন্তু পাখি তো সেই নোটিশ বুঝতে পারবে না। তাহলে পাখি তো এটা জানে না যে এটা নো ফ্লাই জোন। বিজ্ঞানীরা বলছেন মন্দিরের স্থাপত্য হয়তো এমন এক ধরনের বায়ুপ্রবাহ তৈরি হয় বা এয়ার ফ্লো আছে যা পাখিদের উপরে উঠতে দেয় না। খুবই ইন্টারেস্টিং ব্যাখ্যা, কিন্তু এটাও কেউ এখনো প্রমাণ করতে পারেননি। এখানে একটা কথা মাথায় আসে, পাখিরা কি বুঝতে পারে যে এই মন্দিরের উপরে যাওয়া উচিত নয়? কিভাবে? এই প্রশ্নের উত্তরও কারুর কাছে নেই। কিন্তু বাইরের রহস্যের চেয়ে ভিতরের রহস্য আরো গভীর। পুরী শহর সমুদ্রের ধারে, মন্দির থেকে সমুদ্র বেশি দূরে না। মন্দিরের প্রধান দরজা সিংহদ্বার, সেটা দিয়ে ঢোকার আগে আপনি সমুদ্রের গর্জন স্পষ্ট শুনতে পাবেন, ঢেউ ভাঙার শব্দ, বাতাসের আওয়াজ। কিন্তু দরজা পেরিয়ে ভেতরে পা দিলেই একদম নিস্তব্ধ। সমুদ্রের যে কোনো আওয়াজ ভিতরে নেই, আবার বেরিয়ে আসলেই আওয়াজ ফিরে আসে। এটা একবার না, বারবার হয় সবার সাথে। এই ঘটনা নিয়ে দুটো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে। কেউ বলেন মন্দিরের দেওয়ালের থিকনেস এতটাই বেশি যে শব্দ ঢুকতে পারে না। কেউ বলেন এটা মন্দিরের অ্যাকুইস্টিক ডিজাইন। যদি এটা হয়েও থাকে, এইভাবে বানানো হয়, তো ভাবুন সেই টেকনোলজি এতটাই অ্যাডভান্স ছিল তখনকার দিনে যে আজও মানুষ সেটা বুঝতে পারছে না। কিন্তু একটু ভেবে দেখুন, মন্দিরটা কিন্তু খোলা চত্বর, দেওয়াল থাকলেও উপরে আকাশ খোলা, তাহলে শব্দ কিভাবে আটকায়? এরও কিন্তু এখনো কোনো উত্তর নেই। আর এই মন্দিরের আশেপাশে হাওয়ার একটা অদ্ভুত ব্যাপার আছে। আমরা সায়েন্সে পড়েছি সারা পৃথিবীতে সমুদ্রের ধারে একটা নিয়ম আছে, দিনে হাওয়া সমুদ্রের থেকে ল্যান্ডের দিকে এগোয়, আর রাতে স্থল থেকে আবার সমুদ্রের দিকে যায়। পুরীতে কিন্তু ঠিক উল্টোটা হয়। কেন? কেউ জানে না। কিন্তু এখন পর্যন্ত যা শুনলেন এগুলো সব মন্দিরের বাইরের দিক, কিন্তু ভিতরে কিভাবে রান্না হয় সেটা শুনলে আর সহজে ভুলতে পারবেন না। জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবীর অন্যতম বড় রান্নাঘর। প্রতিদিন এখানে রান্না হয় 2000 থেকে 20,000 মানুষের জন্য। রথযাত্রার সময় সংখ্যাটা কিন্তু লক্ষ ছাড়িয়ে যায়। বলা হয় যে এখানে কিন্তু প্রসাদ কখনোই কম পড়ে না, আবার উচ্ছিষ্টও হয় না। ঠিক যতটুকু দরকার ততটুকুই থাকে প্রতিদিন। এটা কিভাবে সম্ভব? এখানে তো কোনো ডিজিটাল কাউন্ট নেই, তাহলে এটাও একটা মিস্ট্রি, এর কোনো উত্তর নেই। কিন্তু রান্নার পদ্ধতিটা আরো অদ্ভুত। 7টা মাটির হাঁড়ি থাকে, একটার উপরে আরেকটা করে রাখা হয়, একদম নিচে আগুন। তাপবিজ্ঞান বলে আগুনের সবচেয়ে কাছে যে হাঁড়ি সেটা কিন্তু আগে গরম হবে, তাই না? সবার নিচের যে খাবারটা সেটা আগে সিদ্ধ হবে, কিন্তু এখানে হয় একদম উল্টো। সবার আগে সিদ্ধ হয় একদম উপরের হাঁড়ি, তারপর ক্রমশ নিচের দিকে আসে, সবার শেষে নিচেরটা হয়। এটা থার্মোডাইনামিক্সের সরাসরি বিরোধী, এটাকেও হার মানাচ্ছে। এই এক্সপ্লেনেশন, থার্মোডাইনামিক্সের যে থিওরি আছে, এটাকেও হার মানাচ্ছে। আপনি জানলে অবাক হবেন যে এই ঘটনা শুনে বিজ্ঞানীরা এসেছেন, হিস্টোরিয়ানরা এসেছেন, পরীক্ষা করে গেছেন, কিন্তু উত্তর কেউই জানে না। কিন্তু এইসব রহস্যের চেয়েও যেটা সবচেয়ে গভীর, সেটা লুকিয়ে আছে মূর্তির ভিতরে। আর সেই রহস্যটা শুধু কয়েকজন মানুষই জানেন, এবং আনফর্চুনেটলি তারা কখনো সেটা বলে না। এবার আসি পুরী জগন্নাথ মন্দিরের সবচেয়ে গভীর রহস্যে। জগন্নাথ মন্দিরের দেবতার মূর্তি পাথর বা ধাতুর নয়, কাঠের, নিম কাঠ, বিশেষ নিম গাছ থেকে। সাধারণত আমরা ভাবি মন্দিরের দেবতার মূর্তি একবার প্রতিষ্ঠা হলে যুগের পর যুগ একই থাকে, কিন্তু পুরীতে নির্দিষ্ট সময়ের পর পর জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি বদলানো হয়। এই অনুষ্ঠানের নাম নবকলেবর। নব মানে হচ্ছে নতুন,
কলেবর মানে হচ্ছে শরীর, অর্থাৎ নতুন শরীর। সহজ করে বললে নবকলেবর হলো এমন এক পবিত্র রীতি যেখানে পুরনো কাঠের মূর্তির জায়গায় নতুন কাঠের মূর্তি তৈরি করা হয়। অনেক ইতিহাসবিদ এবং গবেষকদের মতে এই নবকলেবর রীতি জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গোপনীয় পরম্পরাগুলোর মধ্যে একটি। কিন্তু শুধু কাঠের মূর্তি বদলালেই তো রহস্য তৈরি হয় না। মন্দির পরম্পরা অনুযায়ী পুরনো মূর্তির ভেতর থেকে নতুন মূর্তির ভেতরে স্থানান্তর করা হয় একটি গোপন বস্তু। এই বস্তুটিকে বলা হয় ব্রহ্ম পদার্থ। এখন প্রশ্ন হলো, এই ব্রহ্ম পদার্থ আসলে কি? এই প্রশ্নের উত্তরটি সহজ নয়, কারণ এটা সাধারণ মানুষ কেউ দেখেনি। এটা প্রকাশ্যে দেখানো হয় না। যারা এই রীতির সঙ্গে যুক্ত থাকেন তারাও সাধারণত এই বিষয়ে খোলাখুলি কিছু বলেনি। অনেক হিস্টোরিয়ান বা ইতিহাসবিদদের মতে ব্রহ্ম পদার্থকে শুধু একটা বস্তু হিসেবে দেখলে ভুল হবে। এটা জগন্নাথ পরম্পরায় দেবত্বের ধারাবাহিকতার প্রতীক। পুরনো শরীর বদলায়, নতুন শরীর আসে। যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। লোক বিশ্বাসে ব্রহ্ম পদার্থ নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে। কেউ বলেন এটা শ্রীকৃষ্ণের দেহাবশেষের সঙ্গে যুক্ত, কেউ বলেন এটা কোনো প্রাচীন পবিত্র চিহ্ন, কেউ বলেন এটা শালগ্রাম শিলা। কোনটা সত্যি সেটা নিশ্চিতভাবে বলা কঠিন। আর এখানেই এই রহস্য আরও গভীর হয়ে যায়, কারণ নবকলেবরের সময় যে অংশে ব্রহ্ম পদার্থ স্থানান্তর করা হয় সেই অংশটি মন্দিরের সবচেয়ে গোপন রিচুয়াল হিসেবে বিবেচিত। লোকমুখে বলা হয় এই রীতির সময় মন্দিরের পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে, দরজা বন্ধ থাকে, বাইরের কেউ থাকে না, শুধু নির্দিষ্ট কয়েকজন পুরোহিত থাকেন এবং তারাই এই কাজ করেন। কিছু বর্ণনায় বলা হয় এই সময় চোখও বাঁধা থাকে, হাত কাপড় দিয়ে ঢাকা থাকে, চারদিকে অন্ধকার থাকে, আর সেই গভীর নীরবতার মধ্যে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থ স্থানান্তর করা হয়। পুরোহিতদের কেউ কেউ পরে বলেছেন, আমি দেখিনি, কিন্তু হাতে নিতেই মনে হয়েছিল জীবন্ত কিছু ধরেছি। এটা এমন কিছু যার নাম আমরা জানি না, যার রূপ আমরা দেখিনি, যার সত্য আমরা বুঝিনি, কিন্তু এটা আছে, হাজার হাজার বছর ধরে আছে। আর এখানেই আসে আসল কথাটা। এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, এই বিবরণগুলোর অনেকটাই লোকবিশ্বাস, মন্দির পরম্পরা এবং ওরাল ট্র্যাডিশন থেকে এসেছে, কথায় কথায় চলে এসেছে। তাই এগুলোকে সেন্সেশনাল ক্লেম হিসেবে নয়, বরং একটি বহু প্রাচীন ধর্মীয় সংস্কৃতির অংশ হিসেবে দেখা উচিত। বিজ্ঞান কি বলে এই সব নিয়ে? সত্যি বলতে কি, বিজ্ঞান এখানে থমকে দাঁড়িয়ে। ছায়াহীন মন্দিরের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কারেক্ট এক্সপ্লেনেশন নেই। পাখি না ওড়ার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে, তারও কোনো এক্সপ্লেনেশন নেই। হাওয়ার উল্টো দিকে পতাকা ওড়ার ব্যাখ্যা, সেটাও নেই। উপরের হাঁড়ি আগে কি করে সেদ্ধ হয় তারও ব্যাখ্যা, সেটাও নেই। ব্রহ্ম পদার্থের পরিচয় নেই। এমন না যে এখানে বিজ্ঞানীরা আসেননি, এখানে বহু লোকই এসেছেন, বহু বিজ্ঞানী এসেছেন, বহু হিস্টোরিয়ান এসেছেন, কিন্তু এর এখনো কোনো উত্তর মেলেনি। যাই হোক, উড়িষ্যার এই মন্দিরের সাথে বাংলার সম্পর্ক কিন্তু অনেক গভীর। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বাংলার সন্তান, তিনি পুরীতে 24 বছর কাটিয়েছিলেন। জগন্নাথকে ঘিরে তার ভক্তি ছিল অসীম। আর বাংলার ঘরে ঘরে যে রথযাত্রার উৎসব হয় সেটার সুতোও কিন্তু এই মন্দিরের সাথেই বাঁধা। শ্রীরামপুরের মাহেশের রথ বাংলার দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। পুরীর পরেই শ্রী চৈতন্য মাহেশকে নতুন পুরী হিসেবে নামকরণ করেছিলেন। মানে এই মন্দিরটা শুধু উড়িষ্যার না, এটা আমাদেরও। মনে আছে শুরুতে বলেছিলাম এই মন্দিরের কোনো ছায়া নেই। হয়তো এর কারণ এটাই, এই মন্দির নিজেই একটি আলো। 900 বছর ধরে সেই আলো ধরে রেখেছে, অসংখ্য আক্রমণ সহ্য করে, অসংখ্য প্রশ্নের মুখে দাঁড়িয়ে এখনো। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বিজ্ঞান যখন থামে তখন কি বিশ্বাসের শুরু? নাকি এমন কিছু জ্ঞান আছে যা আমাদের পূর্বপুরুষরা জানতেন কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলেছি? এই মন্দিরটি কি একটি শুধু ধর্মীয় স্থান, নাকি এটা এমন এক প্রযুক্তির নিদর্শন যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি, আমাদের মডার্ন টেকনোলজি এখনো বুঝে উঠতে পারেনি? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানান। আপনার পুরীর অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু বন্ধুরা, আজকের পর্বে যা দেখলেন এটা শুধু শুরু। এই মন্দিরকে ঘিরে আরও কিছু প্রশ্ন আছে, যেমন 500 বছর আগে লেখা একটা গ্রন্থে এমন কিছু ভবিষ্যৎবাণী করা আছে যেগুলো একের পর এক সত্যি হয়েছে।
পাকিস্তান, বাংলাদেশ, এমনকি আধুনিক ঘটনাও। এই গ্রন্থে জগন্নাথ মন্দিরের ভবিষ্যৎ নিয়েও অনেক কিছু লেখা আছে। রত্নভাণ্ডারে এমন রত্নপাথর আছে যেগুলো এই পৃথিবীতে অন্য কোথাও পাওয়া যায় না। শেষবার গণনা হয়েছিল 1978 সালে, তারপর থেকে আর কেউ সেটা দেখেনি। আর রামকৃষ্ণ পরমহংস, যিনি সারা জীবন মা কালীকে সাক্ষাৎ দর্শন করেছেন বলে বিশ্বাস করা হয়, তিনি কখনো কিন্তু পুরী যাননি। কারণ হিসেবে বলেছিলেন একটাই কথা। সেই কথাটা কি ছিল পরের পর্বে বলবো। এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরের পর্বটি মিস করলে কিন্তু আফসোস থাকবে। আজকের পর্বটা ভালো লাগলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষত যারা মনে করেন বিজ্ঞানী শেষ কথা, তাদের একবার দেখান। কমেন্টে জানান এই রহস্যগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আবার পরের পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।